আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের দেওয়া কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি কিছু কোশ্চেন করেছেন, যেমন ড্যাক রেটিংসরা 36 মান্থ অনবোর্ড করে অফিসার র্যাঙ্ক নিতে পারবে কিনা সেটাই মূলত কোশ্চেনটা করেছেন। তো এই কোশ্চেনের আনসার দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, একজন ক্যাডেট যখন মেরিন একাডেমি থেকে 2 বছর পড়াশোনা করার পরে দেন শিপে জয়েন করে সেখানে 1 বছরের সিটাম কমপ্লিট করতে হয়, সেটাকে ক্যাডেটশিপ বলা হয়ে থাকে। যে 12 মান্থ সিটাম লাগবে আপনাকে যখন অফিসার হওয়ার জন্য। সিউসি ক্লাস 3 এক্সামটার নাম ক্লাস 3 সিউসি বলা হয়। সেই সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অর্জন করার জন্য তাকে 12 মান্থ সিটাম লাগে। সো সিটাম যারা করতেছে, আগে এটা ছিল যে অনেকে আমাদের সাথে ছিল যে ডিরেক্ট এন্ট্রি বলে কথা ছিল, যে ডিরেক্টলি জয়েন করতো, ইন্টারমিডিয়েট পাস করার পরে সরাসরি জাহাজে জয়েন করতে পারতো। আগে সিরিসি দেওয়া হতো এবং তাদেরকে 36 মান্থ সিটাইম করতে হতো পরীক্ষা দেওয়ার জন্য। সো তারা হচ্ছে ক্যারেটরা জাহাজে অফিসারদের আন্ডারে কাজ করে থাকে এবং তারা ইন্টার্নশিপ যেহেতু করে থাকে, সব কিছু অফিসার হওয়ার জন্য যে সকল কাজ তাদের করা দরকার সেই সকল কাজগুলো তাদের করতে হয়। প্লাস ডেকের বিভিন্ন কাজকর্ম তারা করে থাকে। তাদের নির্দিষ্ট কোনো জব রুটিনস নেই। তাদেরকে চিফ অফিসার সাধারণত জাহাজের এবং ইঞ্জিন সাইডের সেকেন্ড ইঞ্জিনের আন্ডারে সে থাকে এবং তাকে সে অনুযায়ী ডিরেকশন দেয় এবং তার একটি ট্রেনিং রেকর্ড বুক থাকে, সেখানে সে কি করতে হবে মিনিমাম সেই সকল জিনিসগুলো ফুলফিল করতে হবে এবং সেটি জমা দিতে হবে অবশ্যই। পরীক্ষা দেওয়ার আগে তাকে সেই ট্রেনিং রেকর্ড বুকের কপি তাদেরকে জমা দিতে হয় ডিজি শিপিংয়ে পরীক্ষা দেওয়ার জন্য। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন একজন রেটিংস 36 মান্থ সিটেম করে, সে ইঞ্জিনিয়ার হোক অথবা ডেকের হোক, এই 36 মান্থ সিটেমের মধ্যে সে কিন্তু অতটা সুযোগ পায় না আপনার শিপের অফিসারদের সাথে বা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা। ইঞ্জিন সাইডে যদিও ওটা অনেকটা পসিবল হয়, কারণ বিভিন্ন কাজে তাদেরকে হেল্প করতে হয়, বাট অফিসারদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, কারণ ম্যাক্সিমাম সময় ডেক রেটিংস দেখে কাজ করতে হয় ডেকে এবং অফিসারদের সাথে যখন ওয়াচ টাইমে এবং যখন শিপ পোর্টে প্রবেশ করে এবং শিপ পোর্টে যতক্ষণ থাকে এবং পোর্ট থেকে বের হয়ে যায়। সে যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, তো তারা অতটা সুযোগ পায় না যে অফিসারদের যে সকল কাজকর্ম, কারণ আপনাকে আপনার নির্দিষ্ট কিছু ডিউটি টাইম রয়েছে, সেই ডিউটি টাইমের মধ্যে আপনার কাজগুলো করতে হবে। যেমন 10 থেকে 12 ঘন্টা আপনাকে ফিক্সড ডিউটি করতে হয়। সো এই কাজগুলোর বাইরে গিয়ে যখন আপনি এক্সট্রা প্রেশার দিয়ে পড়াশোনা করাটা আসলে হয়ে ওঠে না, জাহাজ নর্মালি হয়ে ওঠে না। এখন আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না যে আপনারা রেটিংস থেকে পড়াশোনা করে অফিসারও হবেন, দ্যাটস ফাইন, নো প্রবলেম। আর সমস্যাটা হচ্ছে যখন আপনি পড়াশোনা করবেন 36 মান্থ আপনার সি টাইম করবেন, দেন আপনার পরীক্ষা যখন দিবেন তখনও আপনার একটা সময় লাগবে, কারণ একটা ক্যাডেট যখন একাডেমিতে পড়াশোনা করে এবং শিপে পড়াশোনা করে, তাকে এই পড়াশোনার মধ্যে সে থাকে সবসময়। পড়াশোনা করার পরে যখন আবার পরীক্ষা দিতে আসে, তখন তার জন্য পরীক্ষা পাশ করাটা অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু একজন রেটিংসের পাশ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে রেটিংস থেকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, সো তারপরেও আপনাকে এই যে একটা বিশাল একটা কাভারেজ করতে হয়, অনেক সময় লাগে। তারপরে যে সমস্যাগুলোর মধ্যে পড়ে একজন রেটিংস অফিসার হওয়ার পরে যখন জবের মার্কেটে যাবেন, তখন আপনার একটা কম্পিটিশন, এটা একটা কম্পিটিশন, জব মার্কেট বিশাল একটা কম্পিটিশনের ব্যাপার। ইভেন যখন একাডেমি থেকে বের হয়ে আসে ক্যাডেটদের মধ্যে, একই ব্যাচের ক্যাডেটদের অফিসারদের মধ্যে জব কম্পিটিশন হয়ে থাকে। একজন নির্দিষ্ট পদের জন্য শুধুমাত্র একজন অফিসার থাকে, সো এখানে বিশাল একটা কম্পিটিশন। যে কোনো কোম্পানিতেও বলেন, আপনাকে সেখানে কম্পিটিশন দিয়ে আপনাকে সেখানে জবটা পেতে হয়। তো সেই ক্ষেত্রে যখন একজন একাডেমির অফিসার আর একজন রেটিংস থেকে যখন যাবেন, তখন দেখবেন এমনিতেই যে কোনো এজেন্সি বলেন আপনাকে বলবে যে ইউর ব্যাকগ্রাউন্ড ইজ ফ্রম রেটিংস। সো এই ক্ষেত্রে তারা কি করবে, তারা একটু ডিস্টিংগুইশ করবেই, এই স্বাভাবিক, একদম অটোমেটিক এবং এটা হয়ে থাকে। তবে আমি বলবো না যে সব এজেন্সি এটা করে থাকে বা সবার মেন্টালিটি একরকম, মানুষের ক্ষেত্রে মেন্টালিটি ডিপেন্ড করে, এটা আমরা সকলেই জানি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টুকু, যে আসলে একজন রেটিংস থেকে অফিসার হওয়াটা কতটুকু টাফ, আর
আপনার যদি অফিসার হওয়ার জন্য আগে থেকেই সংকল্প করেন তাহলে কেন আপনি এসএসসি পরে মেরিন একাডেমিতে ট্রাই করবেন না? সো ওনার কোশ্চেনের আনসারটা হচ্ছে যে অবশ্যই 36 মান্থ কমপ্লিট করার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা যদি পাস করেন ইনশাল্লাহ আপনি জব করতে পারবেন। তবে আমি যেটা বললাম যে কথাটুকু মাথায় রাখবেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 36 মান্থস অনবোর্ড করতে ম্যাক্সিমাম কত ইয়ার টাইম লাগতে পারে? দেখুন, ইন্টারন্যাশনাল লেবার কনভেনশনের একটি অংশ আছে মেরিটাইম লেবার কনভেনশন। সেখানে মেরিনারদের কত আওয়ার্স ডিউটি করতে হবে, কত আওয়ার্স রেস্ট করতে হবে, সবকিছু ডিটেলস সেখানে বলা হয়েছে। এবং যখন কোনো শিপে জয়েন করে তখন তার কন্ট্রাক্ট পিরিয়ড কত মাস হতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে। এবং প্রত্যেকটা কোম্পানিতে যারাই জয়েন করে তাদের প্রত্যেকেরই একটি কন্ট্রাক্ট পেপার দেওয়া হয়ে থাকে। যেমন এই ধরনের কন্ট্রাক্ট পেপার আছে, যে কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনার সব ডিটেলস সেখানে থাকবে। সেখানে আপনার স্যালারি থাকবে, দেন সেখানে আপনার রেস্ট আওয়ার, ওয়ার্ক আওয়ার সব কিছু থাকবে, এবং আপনার যে মেডিকেল ইন্স্যুরেন্স আছে থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো সেখানে আপনার থাকবে। এবং আপনি যদি কন্ট্রাক্ট ব্রেক করেন তাহলে আপনার কী ধরনের ফাইন হতে পারে, তো এই বিষয় সম্পর্কে সব কিছু আপনার ডিটেলস এই কন্ট্রাক্ট পেপার থাকবে। এবং আপনার এই কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনাকে স্যালারি এবং আপনার রেস্ট আওয়ার সব কিছু মেনটেন করা হবে। বাট রেস্ট আওয়ার মেনটেন করতে গিয়ে বা ওয়ার্ক আওয়ার মেনটেন করা একটু টাফ হয়ে যায় বিভিন্ন ইমার্জেন্সির কারণে শিপে। এখন মূল কথা হচ্ছে একজন শিপের যখন শিপে জয়েন করে তাকে এমএলসি রুলস অনুযায়ী ম্যাক্সিমাম 12 মান্থ আপনার সিট সার্ভিস করার অনুমতি দেওয়া হয়েছে। কারণ এখানে বিশাল প্রেশার থাকে, অনেক ধরনের প্রেশার থাকে। সি লাইফ আপনার, এখন আপনারা হয়তো কোয়ারেন্টাইনের মধ্যে আছেন, আপনারা বুঝতে পারতেছেন যে একটা জায়গার মধ্যে থাকাটা কতটা কঠিন হয়ে যায়। আমরা যখন এক পোর্ট থেকে আরেক পোর্টে যাই তখন দেখা গেছে 7 দিন, 10 দিন, 15 দিন, 25 দিন, 1 মাসও লেগে যেতে পারে, বা 1 মাসের বেশিও অনেক সময় লেগে থাকে, অনেক লং ভয়েস হলে। সো এই সময়টার মধ্যে একই জায়গায় আপনাকে থাকতে হচ্ছে, একই জায়গায় আপনাকে কাজ করতে হচ্ছে, একই মানুষের সাথে আপনাকে থাকতে হচ্ছে, এবং আপনাকে ফ্যামিলি থেকে ডিটাচ থাকতে হচ্ছে। আপনার মন মানসিকতা সব কিছুই একটা একঘেয়েমিতার মধ্যে চলে আসতে পারে। এবং এখানে একটা বিষয় হচ্ছে আপনার একটা ভুলের কারণে বিশাল ক্ষতি হতে পারে কোম্পানি। সো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই এমএলসি রুল দিয়েছে যে আপনাকে ম্যাক্সিমাম 12 মান্থ সি টাইম করতে হবে, অ্যান্ড ম্যাক্সিমাম যাতে না যায় সেই অনুযায়ী কন্ট্রাক্ট পেপার তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা কোম্পানিকে সেই নির্দেশনা দেওয়া আছে। এখন এই কন্ট্রাক্ট পিরিয়ডটা আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে অফিসার বা ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা, এবং যারা ক্রু রয়েছে, ডেক ক্রু বলেন, ইঞ্জিন ক্রু বলেন, এবং গেলি ডিপার্টমেন্টে যারা থাকেন তাদের জন্য সেম প্রসেস। সেটা হচ্ছে সকল ক্রু এবং গেলি ডিপার্টমেন্ট তাদের ক্ষেত্রে সাধারণত কন্ট্রাক্ট পিরিয়ডটা 6 to 12 মান্থ হয়ে থাকে, কোনো কোম্পানিতে 9 to 12 মান্থ, এবং অনেক কোম্পানি আছে যারা 6 থেকেও হয়ে থাকে। এবং জুনিয়র অফিসার যারা সাধারণত থার্ড অফিসার, সেকেন্ড অফিসার, এবং ইঞ্জিন সাইডে ফোর্থ ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, তাদের হয়ে থাকে 6 to 9 মান্থ বা 6 মান্থ প্লাস মাইনাস 1 এরকম সাধারণত হয়ে থাকে। সেটা 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বা 7 মাস হতে পারে। এই ধরনের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে। আর যারা টপ 4 ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, তাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা হয়ে থাকে 4 to 6 মান্থ, আবার অনেক ক্ষেত্রে 4 to 9 মান্থ হয়ে থাকে। তবে সেখানে সাধারণত এরকম কন্ট্রাক্ট পিরিয়ডটা হয়ে থাকে 4 মান্থ প্লাস মাইনাস 1। অনেক ভালো ভালো কোম্পানিগুলোতে, বাইরের যে সকল ভালো ভালো কোম্পানি রয়েছে সেখানে সাধারণত 4 মান্থ প্লাস মাইনাস হয়ে থাকে। আর জুনিয়র অফিসারদের ক্ষেত্রে সাধারণত 6 মান্থ প্লাস মাইনাস 1 হয়ে থাকে। এরকম সাধারণত কন্ট্রাক্ট পিরিয়ডটা হয়ে থাকে। আর বাংলাদেশ কোম্পানিগুলোতে সাধারণত অফিসারদের ক্ষেত্রে 6 to 9 মান্থ অথবা 6 মান্থ প্লাস মাইনাস 1, এবং রেটিংসের ক্ষেত্রে 9 মান্থ প্লাস মাইনাস 1 or 9 মান্থ to 12 মান্থ। আর ক্যাডেটের ক্ষেত্রে 12 মান্থ 3 টাইমস সাধারণত হয়ে থাকে, বা 6 মান্থ প্লাস মাইনাস 1 এরকম হয়ে থাকে। সো এটা গেল হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ডের কথা। এখন আপনি যদি 36 মান্থ কমপ্লিট করতে চান, দেখুন আপনি যখন 36 মান্থ কমপ্লিট করবেন তখন আপনাকে অবশ্যই 12 মান্থের বেশি করতে পারবে না। সো সেই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের কোম্পানিগুলোতে 6 মান্থ প্লাস মাইনাস হলেই দেখা গেছে অনেক কোম্পানিতে নামিয়ে দেয়, অটোমেটিক সাইন আপ হয়ে যায়। কারণ বাংলাদেশে এত পরিমাণ রেটিংস বা অফিসার রয়েছে যে তাদেরকে অ্যাকোমোডেট করতে হলে পালাক্রমে তাদেরকে চেঞ্জ করতে হয়। সো সবার জব সিকিউরিটি থাকে, সেক্ষেত্রে তাদেরকে 6 মাস করার পর আবার অটোমেটিক নামে আবার আরেকজনকে উঠানো হয়ে থাকে। সো এই বিষয়গুলো মেনটেন করা হয়ে থাকে। সো এখন আপনি যখন ধরলাম আপনি 36 মান্থ কমপ্লিট করবেন, এখন
12 মাস কমপ্লিট করার পরে আপনি দেশে আসলেন, আবার আপনাকে যখন শিপে উঠতে হবে তখন দেখা গেছে 5 থেকে 6 মাস আপনার লেগে যেতে পারে। সো মিনিমাম আমি এটা বললাম যে 5 থেকে 6 মাস লেগে যেতে পারে, বা অনেক হয়ে থাকে আবার 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যেও যদি ভাগ্য ভালো থাকে, ভালো কোম্পানিতে যান, তাহলে হয়তো আপনি উঠে যেতে পারবেন। বাট ম্যাক্সিমাম সময় দেখা গেছে একটু সময় বেশি লাগে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি হয়, কারণ প্রচুর পরিমাণে এখন রেটিংস বলেন, অফিসার বলেন, সব ক্ষেত্রেই অনেক হয়ে যাওয়ার কারণে এখন একটু সময় বেশি লাগে পরবর্তীতে আমার শিপ পেতে। কারণ ভালো কোম্পানি অনেক বেশি শিপ যাদের যে সকল কোম্পানিতে রয়েছে, আবার দেশের বাইরে যারা রয়েছে তাদের হয়তো একটু তাড়াতাড়ি উঠে যেতে পারে, আর যাদের কোম্পানির শিপ কম তাদের উঠতে সময় বেশি লাগে। সো 36 মান্থ কমপ্লিট করতে আপনি যদি মিনিমাম একটা কন্ট্রাক্টের পরে 5 মাস 6 মাস করে আপনি ব্রেক দেন, তাহলে দেখেন কত মাস লেগে যেতে পারে। একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে আপনি যদি 6 মান্থ বসে থাকেন, সো 3টা কন্ট্রাক্ট কমপ্লিট করতে আপনাকে আরো 1 বছর লেগে যেতে পারে। 4 বছর, 4-5 বছর তো আপনাকে লাগবেই মিনিমাম। দেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে অফিসার হওয়ার জন্য কি এক্সাম দিতে হবে? শিপে অফিসার হওয়ার জন্য এখানে সাধারণত ক্লাস 3, ক্লাস 2 এবং ক্লাস 1, এটা আবার আপনারা প্রাইমারি ক্লাস 1 ক্লাস 2 সেটা ভেবেন না, এটাকে বলে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। এই সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এটাকে গ্রেডিং সিস্টেম করা হয়েছে, এবং যে সর্বনিম্ন যে ক্যাডেট থেকে যখন বা রেটিং থেকে যখন আপনি অফিসার হবেন, তখন ক্লাস 3 সিওসি সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এক্সাম দিতে হবে। আর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ক্লাস 3 যারা পরীক্ষা দেয়, তাদের এই সার্টিফিকেট দিয়ে তারা আপ টু ডেক সাইডে সেকেন্ড অফিসার এবং ইঞ্জিন সাইডে থার্ড ইঞ্জিনিয়ার পর্যন্ত যেতে পারে। এবং তারপর আবার ক্লাস 2 যে এক্সামটা, সেটা হচ্ছে চিফ অফিসার অথবা সেকেন্ড ইঞ্জিনিয়ার জন্য দেওয়া হয়ে থাকে। এবং ক্লাস 1 হচ্ছে ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার। সো 3টা এক্সাম। এখন বিষয় হচ্ছে যে আপনার আসলে এক্সামে কি কি নেক্সট কোশ্চেনটি করেছে যে এক্সামের জন্য কি কি স্টাডি করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে সবগুলো সিস্টেমই। এখন আপনি ধরুন জেনারেল লাইনে আমরা যারা পড়াশোনা করি, মেডিকেলে যারা পড়াশোনা করে, তাদের মেডিকেলের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। এখানেও সেম, আপনি ইন্টারমিডিয়েট পরে আপনি মেরিনে পড়াশোনা করেন, মেরিনও আপনার কিছু পার্টিকুলার সাবজেক্ট রয়েছে, যেমন ডেক্সের রয়েছে প্রিন্সিপাল অফ নেভিগেশন, ওশেন অ্যান্ড অফশোর নেভিগেশন, চার্ট ওয়ার্ক, দেন আপনার রয়েছে শিপ কনস্ট্রাকশন, শিপ স্টেবিলিটি, এই ধরনের অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টের উপরে আপনাকে পড়াশোনা করতে হবে এবং এক্সাম দিতে হবে। এখন আসলে ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে হবে না, কারণ এটা এরকম যে আপনি এখন এসএসসি পরীক্ষা দিবেন, বাট আপনি এখন চিন্তা করতেছেন মেডিকেলে কী কী সাবজেক্ট আপনাকে পড়তে হবে, অনেকটা একই রকম হয়ে গেল। কারণ আপনি যখনই এই প্রফেশন চলে আসবেন এবং এখানে যখন আপনি পড়াশোনা করতে থাকবেন, তখন অটোমেটিক আপনি এই বিষয়গুলো জেনে যাবেন, এবং আপনার সিটেম কমপ্লিট করার পরে কিন্তু আবার আপনাকে পরীক্ষা দেওয়ার আগে 6 মাসের একটা কোর্স করতে হবে। বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, যেমন বাংলাদেশ মেরিন একাডেমি রয়েছে এবং কিছু প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, সেখানেও আপনারা এই 6 মাসের কোর্সটি করতে পারবেন, এবং এই কোর্সগুলো করার পরেই আপনি এক্সাম দিতে পারবেন। আগে আপনাকে একাডেমিতে ট্রেনিং করতে হবে, সেটা রেটিংস 6 মান্থের, এবং যারা মেরিন একাডেমিতে পড়ে তাদের 2 বছরের কোর্স করতে হয়, এবং যারা প্রাইভেটে পড়ে তাদেরও 2 বছর, এবং যারা মেরিন একাডেমিতে পড়ে তারা 1 বছরের সিটেম কমপ্লিট করে, এবং যারা রেটিংস থেকে পড়াশোনা করে তাদের 36 মান্থ সিটেম কমপ্লিট করতে হয়। দেন আসার পরে তাদেরকে নির্দিষ্ট শিডিউল আছে পরীক্ষা এক্সামের জন্য, সাধারণত বছরে 4 বার এক্সাম নেওয়া হয়, এবং তার আগে আপনাকে 6 মাসের কোর্সটি কমপ্লিট করতে হবে। কোর্সটি কমপ্লিট করার পরে সেই সার্টিফিকেট এবং আপনাকে সে থেকে যে টেস্টিমোনিয়াল দেওয়া হয়, এবং আপনার রেকর্ড বুক, আপনার সিটাম, আপনার ইনস্টিটিউটের যে সকল যে পড়াশোনা করেছেন তার সার্টিফিকেট, সব কিছু মিলিয়ে এক্সামের আগে আপনাকে ডিপার্টমেন্ট অফ শিপিং অফ বাংলাদেশ সেখানে আপনাকে সাবমিট করতে হবে, এবং তারা সেটা পুরো ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনাকে এক্সামের জন্য অনুমতি দেবে, আপনি এক্সাম দিতে পারবেন। এবং তিনি আরেকটি কোশ্চেন করেছেন যে একজন ডেক রেটিংস শিপে কি কি কাজ করে। এ নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে ডেক নাকি ইঞ্জিনিয়ারিং। সেই ভিডিওতে আমি কিছু কিছু কাজের বর্ণনা দিয়েছি রেটিংস এবং অফিসার বা ইঞ্জিনিয়ারদের। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, দেখে নিতে পারেন। তবে তারপরেও ডেক রেটিংসের কিছু কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডেক রেটিংসের মূলত কাজ হচ্ছে ডেকের মেনটেনেন্স করা, যেমন চিপিং পেন্টিং করা, দেন শিপ যখন পোর্টে চলে আসে তখন কার্গো অপারেশনে দেখাশোনা করা, দেন শিপ যখন পোর্টে আসে তখন সেটাকে মোরিং বলা হয়, মোরিং অপারেশনে অংশগ্রহণ করতে হয়, বা অ্যাঙ্কর ড্রপ করার জন্য এবং শিপকে বাঁধার জন্য, বাঁধার কাজে তারা সাহায্য করে। দেন মেইন কাজ হচ্ছে ওয়াচ, নেভিগেশনাল ওয়াচ করতে হয়। শিপ যখন পোর্টে অ্যাপ্রোচ করে তখন তাদেরকে স্টিয়ারিং করতে হয়। ক্লিনিং ওয়াশিং সাধারণত তারা করে থাকে। কার্গো হোল্ড, যখন কার্গো খালি হয়ে যায়
তখন তাদেরকে কার্গো হোল্ড ক্লিন করতে হয়, ডেক ক্লিন করতে হয়, শিপের যে কোনো ধরনের পেন্টিং, যে কোনো জায়গায় দেখা গেছে রাস্ট হয়েছে সেই রাস্টগুলো রিমুভ করতে হয় এবং সেখানে পেইন্ট করতে হয়। এই সকল কাজগুলো সাধারণত তারা করে থাকে। আর জাগো বাংলাদেশ এই আইডিতে একজন কোশ্চেন করেছেন যে মেরিন একাডেমিতে পড়াশোনা শেষ করে বাংলাদেশে কোথায় কোথায় জব হয় এবং সরকারি জব হয় কিনা এই বিষয়ে। মেরিন একাডেমিতে পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোতে জব করা। বাংলাদেশেও সরকারি এবং বেসরকারি জাহাজ রয়েছে, যেমন বাংলাদেশে বসুন্ধরা, মেঘনা, আকিজ, তাদের সকলেরই শিপ রয়েছে। আরও অনেক কোম্পানি আছে, ছোট ছোট অনেক কোম্পানি রয়েছে যাদের শিপ রয়েছে, এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদেরও শিপ রয়েছে। তো সরকারিভাবে আপনি জয়েন করতে পারেন অথবা প্রাইভেটও আপনি জয়েন করতে পারেন। এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যদি আপনি জয়েন করেন সেখানে দেখা গেছে স্যালারি নিয়ে একটু তারতম্য থাকে, যে কারণে অনেকেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনে জয়েন করতে চায় না। এখন বাংলাদেশ মেরিন একাডেমিতে অনার্স কোর্স চালু করেছে, যেখানে 4 বছরের অনার্স কোর্স করা হয়, যেটা হচ্ছে একাডেমি থেকে 2 বছর এবং শিপে 1 বছর, এবং শিপ থেকে আসার পর আবার একাডেমি থেকে আপনাকে 1 বছর কোর্স কমপ্লিট করতে হবে, তারপর আপনি অনার্স সার্টিফিকেট পাবেন এবং বাংলাদেশ শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আন্ডারে আপনি মাস্টার্স করতে পারবেন। সেখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী আপনি করতে পারবেন। সো এখন দেখা গেছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ল্যান্ডও অনেক জব রয়েছে, যেমন আমার 2 ব্যাচমেট এখন বাংলাদেশ শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির লেকচার হিসেবে কাজ করতেছে। শুধুমাত্র বাংলাদেশ না, বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলোতেও বাংলাদেশের মেরিন একাডেমি ক্যাডেটরা জব করতেছে, এখন চিফ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন, ইভেন বিভিন্ন কোম্পানির অফিসে বড় বড় পদে তারা জব করতেছে। এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই কোশ্চেন করে মেরিন ডিপ্লোমা করার পরে বা অন্য সেক্টর থেকে আসার পরে যে আমরা জাহাজে জয়েন করতে পারবো কিনা। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে শিপে যারা জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য গভর্নমেন্ট কিছু নির্দিষ্ট ইনস্টিটিউট এবং মেরিন একাডেমি নির্ধারণ করে দিয়েছে। শুধুমাত্র যারা ওই সকল প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে আসবে তাদেরকে জাহাজে যোগদানের সুযোগ রয়েছে, কারণ তাদেরকে শুধুমাত্র গভর্নমেন্ট সিডিসি দেওয়ার অনুমতি দান করে। সো আর একবার যারা এই ইনস্টিটিউট বা মেরিন একাডেমি থেকে পড়াশোনা করে তাদের মেইন ড্রিম থাকে হচ্ছে শিপে জয়েন করা, শিপ জব করা। ল্যান্ডে জয়েন করা আসলে তাদের মূল উদ্দেশ্য নয়। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা মেরিন প্রফেশনে আসবেন। অবশ্যই শিপে জয়েন করার মূল উদ্দেশ্য, বাট নট ল্যান্ড জব। ল্যান্ড জব হয় কখন? যখন আপনি সর্বোচ্চ র্যাঙ্কে চলে যাওয়ার পরে দেন আপনি কনভার্ট হইতে পারেন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কোম্পানিতে আপনি বড় বড় পোস্টে আপনি জয়েন করতে পারবেন। আরও অনেক কোশ্চেন রয়েছে, তো আজকের মতো এখানে শেষ করছি। অন্য কোনো ভিডিওতে আস্তে আস্তে আমি আপনাদের এই কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যাতে এই পরিস্থিতি থেকে আমরা খুব শীঘ্রই পরিত্রাণ পাই। আসসালামু আলাইকুম।